ফেব্রুয়ারি ২৭, ২০০৪ লেখক, কবি, ভাষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদকে কুপিয়ে গুরুতরভাবে আহত করে চরমপন্থী সন্ত্রাসীরা। ওই বছরের ১২ অগস্ট জার্মানির মিউনিকে আঘাতের প্রতিক্রিয়াজনিত জটিলতায় মৃত্যুবরণ করেন তিনি। পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, এই হামলার জন্য উগ্রপন্থী গোষ্ঠী জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির সদস্যরা দায়ী। ১৮ বছর পর অবশেষে এই হত্যা মামলার রায় হতে যাচ্ছে। আজকের স্টার স্পেশালে মামলার রায় ঘোষণার এই দিনে দ্য ডেইলি স্টারের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক আজাদের কন্যা মৌলি আজাদ, এবং সেই সাথে দ্য ডেইলি স্টারের ফ্রিল্যান্স সাংবাদিক শরীফুল হাসানের বর্ণনায় থাকছে হামলার পরে অধ্যাপক আজাদকে বাঁচানোর চেষ্টা এবং তার পরবর্তী অভিজ্ঞতা। অনেকটা বছর চলে গেছে এবং আমরা পরিবারের সবাই প্রথম দিকে আর কি এই মামলাটার খোঁজ খবর নিয়েছি। আমি সাক্ষী ছিলাম মামলার, আমি সাক্ষ্য দিয়েছি, আমার পরিবার আরও অনেকে সাক্ষ্য দিয়েছে। তারপরেও ভেবেছিলাম যে অনেক তাড়াতাড়ি হবে, কিন্তু তারপর হয়নি। বিভিন্ন সময় মামলাটা আর কি স্থগিত ছিল আর কি। তবে তারপরেও কিন্তু আমরা পরিবারের কেউ আর কি আশা হারাইনি। আরো ৯ বছর পেরিয়ে গেল, মানে ২০১৩ সালে সাক্ষী দিয়ে আসলাম, এখন ২০২২। আজকে এসে জানছি যে দুদিন পর হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় হবে। ২০০৪ সালে সেই ঘটনা, ১৮ বছর লেগে গেল যে একটা রায় হতে। আব্বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে তার উপর কেউ আক্রমণ করবে আসলে সে কখনো চিন্তাই করেনি, আমরাও করিনি, সেও চিন্তা করেনি আর কি। রাত ৯টার পরের দিকের ঘটনা হবে বোধহয়। আমরা টিএসসিতে তখন গান শুনছিলাম, একটা গানের মহড়া হচ্ছিল। আমরা টিএসসির বাইরে বারান্দায় বেশ কিছু বন্ধু বান্ধবরা মিলে গিটারে গান হচ্ছিল, আমরা সেখানে গান শুনছিলাম। হঠাৎ করে আমি একটা বোমা বিস্ফোরণের মতো শব্দ শুনতে পেলাম। আমি যে খুব সাহসী সেটা বলবো না, কিন্তু ভয়টা একটু কম। তো কোথা থেকে আসলে বোমা বিস্ফোরণের শব্দ হলো সেটা বোঝার জন্য আমি টিএসসি থেকে বাংলা একাডেমি থেকে ঠিক রাস্তার যে ডিভাইডার, সেই সড়ক বিভাজন ধরে আমি হাঁটতে শুরু করলাম। আণবিক শক্তি কমিশনের ঠিক উল্টো দিকে আমি দেখলাম যে একটা জটলার মতো ৪-৫ জন লোক। আমি দ্রুত সেখানে গিয়ে দেখি যে একজন মানুষ রক্তাক্ত উপর হয়ে পড়ে আছে, আশপাশে সবাই কেউ তাকে ধরছে না। আমি তখন ওই রক্তাক্ত মানুষটাকে উপর হয়েছিল, ওই মুখটা তুলতেই দেখি যে হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদের সাথে আমার ব্যক্তিগতভাবে এর আগে কোনো ওইভাবে আলাপ হয়নি, কিন্তু বইয়ের ফ্ল্যাপে, যে কোনো তার বইয়ের যে ফ্ল্যাপে তার যে ছবিটা, ঠিক সেই ছবিটি আমার কাছে মনে হলো। এবং তার পুরো মুখটা আসলে হা হয়েছিল, মানে আমি ২ হাত দিয়ে ধরে লাগানোর চেষ্টা করলাম, এত ব্লিডিং হচ্ছে। আমি তখন চিৎকার করে বলছিলাম যে হুমায়ুন আজাদ স্যার আমাদের ঢাকা ইউনিভার্সিটির টিচার, এখনই স্যারকে আমাদের হসপিটালে নিতে হবে, ঢাকা মেডিকেল নিতে হবে। আমি একটু দূরে দেখি টিএসসির দিকে একটা পুলিশের ট্রাক দাঁড়ানো। আমি তখন দ্রুত পুলিশের ট্রাকের কাছে গিয়ে বললাম যে আমাদের ইউনিভার্সিটির স্যার দেখেন রক্তাক্ত, আমাকে ঢাকা মেডিকেলে নিতে হবে। কারণ তখন রাত ৯টা পার হয়ে গেছে, ওরকম গাড়ি ঘোড়া। আমি বললাম এই মুহূর্তে আমাদের হসপিটালে নিতে হবে। তখন পুলিশের ট্রাকটা নিয়ে এসে সেই জায়গাটাতে আমরা তখন স্যারকে ট্রাকে তোলার চেষ্টা করছিলাম। আর আমার তখন মোবাইল আছে। আমি তখন আমার ঢাকা ইউনিভার্সিটির চলচ্চিত্র সংসদ, আমাদের ঢাকা ইউনিভার্সিটির আরেক বড় ভাই আশরাফ সিদ্দিকী বিটু ভাই, তখন তিনি ডিওএফএস এর অর্থ সম্পাদক, এখন মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের সহকারী প্রেস সচিব। তাকে আমি ফোন দিলাম, আসলে তার নাম্বারটা খুব সহজেই মনে থাকতো। তাকে ফোন দিয়ে বললাম যে বিটু ভাই এরকম হুমায়ুন আজাদ স্যার আক্রান্ত, তাকে হসপিটাল নিচ্ছে, আপনি আসেন। তো ওটা ফোন দিয়ে তো ততক্ষণ ২-৩ মিনিট হয়ে গেছে। আমি যখন স্যারকে ট্রাকে তুললাম, পুলিশের ট্রাকে, তার আগে আবার একজন ফটো সাংবাদিক পাবেল ভাই, তাকে আমরা পেয়েছিল, তিনি আবার ছবি তুলছে, একটা ছবি তুলছে। আমি প্রচন্ড রেগে চিৎকার করে বলতেছিলাম যে পাবেল, এখন ছবি তোলার সময়, স্যারকে তো হাসপাতালে নিতে হবে। তো আমি যেমন তারপর সে ছবি তুলেই যাচ্ছে। তো তারপরে যখন পুলিশের ট্রাকের মধ্যে আমরা তুললাম, আমি যখন ট্রাকটার পুলিশ ছাড়বে তখন দেখলাম যে আমার পাশে বিটু ভাই বসা আছে। আমার কিছুটা স্বস্তি হলো যে যাকে একটা চেনা পরিচিত কিছু আছে। আমি তখন পুলিশের ট্রাককে বলছিলাম দ্রুত ঢাকা মেডিকেল কলেজে চলেন। তো আপনি বাংলা একাডেমির ওই দিক থেকে আপনি ফজলুল্লাহ কলেজের সামনে দিয়ে সোজা ঢাকা মেডিকেল চলে গেলে কাছে হয়, কিন্তু ওই মোড়টাতে গিয়ে দোয়েল চত্বরে গিয়ে পুলিশের ট্রাকটা আবার ডান দিকে, মানে স্টেডিয়াম আর শহীদ মিনার দিকে চলে গেল। মানে আমার কাছে মনে হচ্ছে এত পথটা শেষ হচ্ছে না কেন স্যারকে, কারণ স্যারের পুরো মুখ দিয়ে আমি রাস্তা দেখতে পাচ্ছিলাম, হা হয়েছিল। তো যখন ট্রাকে যাচ্ছি, স্যার আমাকে জিজ্ঞেস করছে তোমরা আমাকে কই নিয়ে যাচ্ছ, খুব স্থির ভাবে। আমি বললাম স্যার আপনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি। তো স্যার আমাকে প্রশ্ন করলেন পুলিশের ট্রাকে কেন নিচ্ছ তোমরা আমাকে বাবা? আমি বললাম যে স্যার আমরা
একটু পরে নেমে যাব, মেডিকেলে আসলেই। বললাম আমার চশমাটা কোথায়? আমি বললাম যে স্যার আছে আমার কাছে, মানে আমার কাছে আসলে নেই, কিন্তু আমি চেষ্টা করছি। এবং সে পুরোটা পথ এইরকম একটা রক্ত বেরোচ্ছে, মানুষ আমার রক্তে ভিজে যাচ্ছে, ব্যথায় চিৎকার করবে তা না, আমার কাছে মনে হচ্ছিল তিনি একটা ঘোরের মধ্যে আছেন, মানে কি হচ্ছে কোনো পৃথিবীতেই নেই। তো ওদিকে পুলিশের ট্রাক শহীদ মিনার দিকে চলে গেছে, আমি চিৎকার করে বলছি আপনারা ঢাকা মেডিকেলটাও চেনেন না। আবার ট্রাক ঘুরে ঢাকা মেডিকেলের জরুরি গেটের দিকে গেল। যেটা এমার্জেন্সি গেটে নামার পর আমি এবং বিটু ভাই দ্রুত একটা ট্রলিতে করে আমরা প্রথমে এমার্জেন্সি যে ডাক্তার আছে তার কাছে গেলাম। তো যাওয়ার পর পরে তিনি বললেন স্লিপ কই। আসলে মানে ঢাকা মেডিকেলে কোনো রোগীকে ট্রিটমেন্ট দিলে একটা স্লিপ আনতে হয়, যেটা 5 টাকা দিয়ে কাটতে হতো। আমি দ্রুত একটা স্লিপ আনতে চেষ্টা করলাম, আনলাম এবং ট্রলিতে করে, তারপর উনি তখন লিখে দিলেন 32 নম্বর ওয়ার্ড সম্ভবত নিয়ে যেতে। আমি আর বিটু ভাই ট্রলিতে করে দ্রুত 32 নম্বরের দিকে নিয়ে যাচ্ছিলাম। 32 নম্বরে যখন আমরা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আমি বারবার আবার যখন যারা ডাক্তারদেরকে বলছেন আমাদের স্যার, আমাদের ইউনিভার্সিটির টিচার, আপনারা দ্রুত ট্রিটমেন্ট করেন, বারবার এই ইউনিভার্সিটির স্যার এই কথাটা বলছিলাম। আমার মনে হচ্ছিল যে এত রোগী হয়তো এই কথা বললে একটু তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু হবে। একইভাবে 32 নম্বর ওয়ার্ডে যাওয়ার পর আমাকে বলছে যে পেশেন্টের স্লিপ কই। তো আমি ওই রোগীর যে নাম লেখা স্লিপটা আমার পকেট থেকে বের করতে গিয়ে দেখি আমার পুরো স্লিপটা রক্তে ভিজে গেছে, কারণ ব্লিডিং হচ্ছে। আমার রক্তে ভিজে স্লিপটা যে আমি দিব, রক্তে ভেজা, কিছু করা যায় না। ওনারা তখন আমাকে বললেন আরেকটা স্লিপ নিয়ে আসেন। আমি তখন স্যারকে ওখানে রেখে আবার দ্রুত এসে আবার একটা স্লিপ কিনে 32 নম্বরে যখন গেলাম, ততক্ষণে ডাক্তাররা তার রক্ত থামানোর চেষ্টা করছেন, সেলাই দেওয়ার চেষ্টা করছেন। আমি বিটু ভাই আমরা স্যারের হাত পা একটু ধরে আছি, স্যার তখন চিৎকার করছেন। তারপরে আমাকে একজন ডাক্তার কিছু ওষুধ আর কিছু জিনিসপত্র বলে এগুলো এখনই নিয়ে আসেন। আমি আর বিটু ভাই দ্রুত নিয়ে আসলাম। আমার তো স্টুডেন্ট, খুব তো টাকা থাকে না আমাদের পকেটে, যেই টাকা ছিল সেই টাকা দিয়ে আমরা নিয়ে আসলাম। আবার আরেক দফায় বললো আরো কিছু ওষুধ, তখন আমাদের কাছে টাকা নেই। তো তখন ওখানে একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, আমি তাকে বললাম যে আমাদের তো টাকা নেই, আপনি একটু ওষুধগুলো যদি আনার ব্যবস্থা করেন। ততক্ষণে আমার তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রথম আলো রিপোর্টার ছিলেন শুভ, আমার বন্ধু, ওকে আমি জানিয়েছি ততক্ষণে আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমি তখন বাসায় আসলে কিছু টুকটাক কাজ করছিলাম, আমার যেটা মনে হয় আর কি, যে তখন প্রায় 9টা বাজে এমন সময় আর কি ফোন আসলো। সেই ফোন আসলো হচ্ছে এক সাংবাদিক ফোন করলেন, ফোন করে বললেন, আমার আম্মা ফোন ধরছে, তখন হচ্ছে ল্যান্ড ফোনের সময়। তো আম্মাকে বললো যে স্যার কোথায়? আম্মা বলছে কেন, আপনাদের স্যার তো বইমেলায়। বলছে না, স্যারের উপর তো অ্যাটাক হয়েছে, আপনারা জানেন না? তখন আম্মা একটা চিৎকার দিল। হ্যাঁ, যে কি বলেন আর কি, আম্মা তো আমি আগে বলছি নরম মানুষ, একটা চিৎকার দিল। আমি পাশেই ছিলাম, আমি সে ধরলাম আর কি, বলছে যে স্যারের উপর এরকম অ্যাটাক হয়েছে। তবে খুব যে বেশি সেটাও আবার বলছে না, বলছে একটু অ্যাটাক হয়েছে, স্যার একটু অসুস্থ হয়ে গেছে, ঢাকা মেডিকেলে আছে, আপনারা আসতে পারেন। গিয়ে দেখি যে মানে আব্বাকে ব্যান্ডেজ করা প্রচুর লোক ঢাকা মেডিকেলের 32 নম্বর ওয়ার্ড, 32 নম্বর ওয়ার্ডে চারপাশে আর কি সবাই আর কি, আমি আর কি চিৎকার দিচ্ছিলাম যে আব্বা কোথায়, আব্বা কোথায়। তখন সবাই বলছে যে ওই যে স্যারের মেয়ে এসেছে। কিন্তু আব্বার অবস্থা দেখে আমি তখন খুব কুল হয়ে যাই এবং কান্নাকাটি আর করিনি। আমার যতদূর মনে আছে, আব্বা আমাকে সেই অবস্থাতে, আমি মনে আছে যে তার সেন্স আছে। আব্বা বলে যে তুই কি করে জানলি, আব্বা আমাদেরকে তুই করে বললে যে তুই কি করে জানলি। তো আমি আর বললাম যে শুনেছি আর কি, আর অত কথা বললাম না, যে কারণ আমি যে তোমার এখন রক্ত বের হচ্ছিল সমানে, তোমার এখন রক্তের দরকার। চারপাশে ছোটাছুটি রক্ত নিয়ে আর কি আমি দেখি কোথায় এখানে রক্ত পাওয়া যায় আর কি। তার মধ্যে আব্বা আমাকে বলছে যে আমার মানি ব্যাগ আর মোবাইলটা রাখ। হ্যাঁ, সেটা যে মানি ব্যাগ এবং মোবাইল, এবং আব্বা আর কি খুব গোছানো মানুষ ছিল। হ্যাঁ, যে কোথায় কি আছে, যেরকম একটা আঘাত হয়েছে আমি এগুলো ফেলে দিয়ে চলে যাচ্ছি, ওইটা আর কি, এই দুটো আর কি রাখা। তারপর সবাই মিলে আবার সে সিএমএইচে চলে গেলাম। সিএমএইচে তো মানে কিভাবে যে একটা ভয়ঙ্কর সময় গেছে। টিএসসিতে এসে দেখি যে মানে জানতে পারি যে রাতেই জানতে পারি যে স্যারকে সিএমএইচে নেওয়া হচ্ছে, সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে। এবং অবাক হলো, পরের দিন আমি পত্রিকাগুলো খুলে দেখি যে প্রায় সব পত্রিকাতে লিড নিজ হচ্ছে হুমায়ুন আজাদ উপর হামলা, তাকে কোপানো হয়েছে। এবং জনকণ্ঠ অন্য অনেকগুলো পত্রিকা খুব বড় করে ছবি ছাপানো, আমি যে রক্তাক্ত স্যারকে উদ্ধার করছি আমি, এবং একজন পুলিশ সদস্য উদ্ধার করছে, আমার স্যারের রক্তে ভেজে, ওইভাবে আমি চিৎকার করছি। ওই যে পাভেলদাকে বলছিলাম আমি চিৎকার করছি যে কেন ছবি তুলছেন, এরকম একটা ছবি পত্রিকা জুড়ে। এবং তারপরে তো আসলে আমরা সারাদিন পর খুঁজতে চাইলাম স্যার কি অবস্থা, সুস্থ আছেন না বেঁচে আছেন। আর তার কিছুদিন পরে তো শুনলাম যে স্যারকে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে পরে ব্যাংককে পাঠানো হলো। আমার যতটা মনে পড়ে প্রায় 2 মাস পর স্যার সুস্থ হয়ে ফিরলেন। হুমায়ুন আজাদকে ঘিরে গল্পটা এখানে শেষ হতে পারতো, কিন্তু গল্পটা এখানে শেষ হলো না, কারণ ঠিক
তারপরে আমরা কলা ভবনে ক্লাস করি। একদিন সকালবেলা ক্লাস, আমি ক্লাস শেষ করে আসছি, আমার জোর লকলের একজন স্টাফ তিনি দেখি এসে ক্লাসের সামনে দাঁড়িয়ে আছেন, কলা ভবনের সামনে। তিনি আমাকে বলছেন যে হাসান ভাই, শরীফুল হাসান ভাই, স্যার আপনাকে, প্রভোস্ট স্যার আপনাকে এক্ষুনি তার বাসায় যেতে বলেছে। প্রভোস্ট স্যারের বাসায় যেতে বলছে এত সকালবেলা, কি কারণে? বললেন যে না, আজ খুব জরুরি আলাপ আছে। আমি প্রভোস্ট স্যারের বাসায় গেলাম। প্রভোস্ট স্যারের বাসায় যাওয়ার পর স্যার টুকটাক প্রশ্ন জিজ্ঞেস করছেন, এই কি আছো, কেমন আছো। আমি তো অবাক হলাম যে এই প্রশ্ন জিজ্ঞেস করার জন্য স্যার আমাকে বাসায় ডেকেছে। তো এরপরে যে লোকটা আমি দেখলাম, ঠিক কয়েক মিনিট পরে দুজন লোক আসলেন, তারা ছবি মেলাচ্ছেন, আমার দিকে তাকাচ্ছেন। তো তারপর তারা কিছুক্ষণ পর পরিচয় দিলেন যে তারা সিআইডির মানুষ। একজন কর্মকর্তার নাম আমার মনে আছে, আব্দুল মালিক। তারা বললো যে হুমায়ুন আজাদ হত্যা মামলাটা এখন পুলিশ থেকে সিআইডির উপর তদন্ত হয়েছে, তো তারা এটার তদন্ত করবে। তো তারা আমাকে বলছেন যে আমাদের উপর নির্দেশ ছিল আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য, কারণ ঘটনার পর পুরো পত্রিকা জুড়ে সব জায়গায় আপনার ছবি। তো লোকজন জানতে চাচ্ছিল বা এই ধরনের কথা উঠছিল যে এই যে লোকটা, ছেলেটার ছবি ঘটনার পর নিয়ে গেল, এরা কারা, এদেরকে কেন? কারণ আমার কয়েকটা পত্রিকা বা এই ধরনের একটা কথা যে আমরা আসলে তখন নানান ধরনের কথাবার্তা হচ্ছে, কারা করেছে, কি করেছে, যেহেতু ক্লিয়ার না। তো উনি আমাকে বললেন যে আমরা খোঁজ খবর নিয়েছি, দেখেছি, এই যে দেখেন আপনি কবে কোথায় গিয়েছেন, আমরা আপনাকে ফলো করছিলাম। ওই যে আমি বলছিলাম আমাকে মনে হচ্ছে পুলিশ ফলো করলো, উনি বললেন যে কবে কোথায় গিয়েছেন, কি করেছেন, আমরা আপনাকে ফলো করছি, আপনার প্রভোস্ট স্যার বা হলে আমরা খোঁজ নিয়েছি। প্রভোস্ট স্যার বললেন যে না, খুব ভালো ছেলে, রেজাল্ট খুব ভালো, তো যার কারণে আমরা আপনি অ্যারেস্ট করি না, কিন্তু আপনার সাথে আরেকটা ছেলে ছিল বিটু, তাকেও ডাকেন। বিটু ভাইকে আসতে বলে ওনারা বললেন যে আপনারা কালকে সিআইডি অফিসে আসবেন, আপনাদের জিজ্ঞাসাবাদ করা হবে, আপনাদের জবানবন্দি নেওয়া হবে। তারপর আমাকে জিজ্ঞাসাবাদ যে কি হয়েছিল, কি দেখেছেন, কারা হামলা করেছিল স্যারের উপর, স্যার শেষ মুহূর্তে কি বলছিল, স্যার কি কারো নাম বলেছিল কিনা হামলা করে, একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে অনেকবার ধরে জিজ্ঞাসাবাদ। এই ঘটনায় ততক্ষণে ছাত্রলীগের নেতা আবু আব্বাস ভূঁইয়া সহ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, তাদেরকে চিনি কিনা, এরকম নানান ধরনের প্রশ্ন। তো এক পর্যায়ে তারা বললেন যে যা যা বলেছেন এবার সেগুলো লিখিত জবানবন্দি। তো তারপর সেগুলো লিখিত জবানবন্দি দিয়ে তারপরে ক্যাম্পাসে আসলাম। তারপরে শুনলাম তদন্ত হয় বা কোনো কিছু। 12ই আগস্টে আর কি 12ই আগস্টের সকালবেলা আমরা খবরটা পাই। আর 11ই আগস্ট সেটা হচ্ছে যে আমি একটা বাইরে ছিলাম, আমি আর আমার আম্মা। সেখানে জার্মান অ্যাম্বাসির লোকরা তখন আমাদের মোবাইলে ফোন করছিল, বলছিল যে আমরা একটু স্যারের বিষয়ে কথা বলতে আসতে চাই। তার মানে ওনারা আগেই জানেন। তা আমরা বলছিলাম যে এটা কি কথা বলার আছে, আর কি আমরা 2-1 দিন পর কথা বলি। আর বলছে যে না আমাদের খুব জরুরি কথা বলতে হবে, কালকে সকালেই আসবো। তারপরে আসলেন আর কি। তারপর দিন সকালবেলা মানে ওটা বিশ্বাস করতে পারি না, এখনও বিশ্বাস করতে পারি না যে ওনারা যখন বলছে যে আসলে স্যারের তো এটা আসলে যে লাইফটা উনি পেয়েছেন সেটা একটা বোনাস লাইফ ছিল, কি যে বলবো আর কি। তখন না একেবারে একটা মানে খটকা লাগছে আমার। এটা মনে আছে যে মা তাদের সাথে কথা বলছে, আমি জার্মান অ্যাম্বাসির লোকজন আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতির লোকজন আসছে, আমি যে ওনারা আসলেন, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি। কিন্তু যখন বলতেছে যে না স্যারের তো আসলে ওই সময়টা একটা বোনাস লাইফ ছিল আর কি, তো একটা তো খবর আছে আর কি। আমার যে এত মানে এখনও হাত পা কাঁপছে ওটা মনে পড়লে, মানে এত ভয় পাচ্ছে আর কি। তখন আমার আম্মা বলছে কেন, কি হয়েছে আপনার স্যারের, কি হয়েছে বলেন তো আর কি। তখন আর কি বলছে যে স্যার তো এরকম মারা গেছেন, আমরা ওইখান থেকে আমাদের কাছে খবর আসছে। আম্মা তো একটা বিশাল চিৎকার দিল আর কি। মানে সে একটা মানে অদ্ভুত, মানে সেই অবস্থাটা আমরা কখনো মানে ভুলতে পারি না আর কি। হুমায়ুন আজাদের হত্যাকাণ্ডটার যদি বিচার অনেক আগে হতো আর কি, আমার মনে হয় পরবর্তীতে যারা এই ধরনের আক্রমণের শিকার হয়েছেন সেই ঘটনাগুলো আর ঘটতো না। হুমায়ুন তো আসলে নেই, আমরা স্যারকে ফিরে পাবো না, কিন্তু আমার প্রায় মনে হয় যে আজকের এই সংকটময় সময়টা যদি হুমায়ুন স্যার বেঁচে থাকতেন, তো স্পষ্ট ভাষায় সত্য কথা বলার জন্য হয়তো তিনি যদি থাকতেন, হয়তো চারপাশে অনেক অন্যায় সেই অনাচার নিয়ে কথা বলতেন, লিখতে পারতেন, বলতে পারতেন। ভাষায় তো মানে আব্বার একটা বিশাল অবদান আছে, কিন্তু যেরকম মানে মাপের আমার আব্বা লেখক, সেরকমভাবে কিন্তু আসলে তিনি জীবিত অবস্থায় তো মূল্যায়িত হননি। এখনও আমি তার তেমন একটা মূল্যায়ন দেখি না, যেটা অনেকেই অনেক রকম মূল্যায়ন হয়েছে আর কি। তো যেহেতু এখন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ক্ষমতায় আছেন এবং প্রগতিশীল সরকার ক্ষমতায় আছেন, তো আমি আশা করব, মানে আমি চাই যে আমার আব্বাকে যাতে স্বাধীনতা পুরস্কার সাহিত্যে দেওয়া হোক।